আজকে যেটা পড়ছি চ্যাপ্টার 3 এর ক্যানেল ইরিগেশন সিস্টেম। অডিও আসছে? হ্যাঁ ঠিক আছে, অডিও আসছে। তো দেখ, এতদিন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমার ফিল্ডেতে কতটা কি জল দিতে হবে না দিতে হবে সেইটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের সবার আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? যে আমার একটা যে ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে জল যে ছাড়তে হবে, আমাদের মেন যেটা কাজ হয় সেটা হচ্ছে ক্যানেলের কাজ, তাই তো? ইঞ্জিনিয়ারের তো মাঠে আর কিছু কাজ নেই, কিন্তু মাঠে যে কতটা জল যাবে সেটা জানতে গেলে আমাকে সয়েল ওয়াটার প্ল্যান্ট এদের রিলেশনশিপ সেই জিনিসটা জানতে হতো। তো সেইটা অলরেডি আমরা জেনে গেছি যে আমার কতটা কি জল দিতে হবে, কতটা লাগবে না লাগবে সেইটা আমরা সবকিছু আমাদের আইডিয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, সেই আইডিয়া অনুযায়ী বেস করে আমাদের এবার ক্যানেলটা ডিজাইন করতে হবে, তাই তো? তো ক্যানেল ডিজাইন করার আগে আমাদের কিছু বেসিক জিনিস আমরা আগে জানবো, যে ক্যানেল সম্পর্কে যে বেসিক নলেজ, যেটা যে কোথায় কোথায় হচ্ছে আমরা ক্যানেল করব, কিভাবে ক্যানেল করব, ঠিক আছে? কত টাইপের ক্যানেল হয়, ঠিক আছে? ক্যানেলের ডিস্ট্রিবিউশন কিরকম টাইপের হয়, সেই সমস্ত জিনিস সম্পর্কে একটা বেসিক আমাদের নলেজ দরকার, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন আরো ফার্দার আমরা ডিটেলসে যাব তখন আমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে? যে আমাদের যে বাঁধগুলো আমরা তৈরি করে একটা একটা অ্যাজ এ ইরিগেশন ইঞ্জিনিয়ার ইউ শুড হ্যাভ টু নো দ্য বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? যে ক্যানেলের কি বেসিক স্ট্রাকচার হয়, ক্যানেল কোথায় কতটা আমি হাইট করব, কতটা হচ্ছে আমার কোথা দিয়ে আমার ক্যানেলটাকে নিয়ে গেলে আমার সব দিক থেকে আমার স্ট্রাকচারটা ইকোনমিক্যাল হবে, সমস্ত কিছুই হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো ক্যানেলের ক্ষেত্রে আমাদের জেনারেলি যেটা দেখা যায়, দু ধরনের ক্যানেল দেখা যায়। একটা হচ্ছে অ্যালুভিয়াল ক্যানেল, অ্যালুভিয়াল ক্যানেল, আর একটা হচ্ছে নন অ্যালুভিয়াল ক্যানেলস, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা অ্যালুভিয়াল ক্যানেলস কি সেই সম্পর্কে আগে আমরা জানি। তো অ্যালুভিয়াল ক্যানেলস লিখে রাখ যে, তো অ্যালুভিয়াল ক্যানেলস সম্পর্কে আগে জানার আগে আমরা অ্যালুভিয়াল সয়েলটা কি আগে সেটা আমরা বলে দিই। এখানটা লিখে রাখ যে the soil which is formed by transportation and deposition of silt through the agency of water. এজেন্সি মানে এখানে মাধ্যম বলা আছে, ঠিক আছে? এজেন্সি অফ ওয়াটার ওভার এ কোর্স অফ টাইম is called alluvial soil. ঠিক আছে? আমরা অরিজিন অফ সয়েলেতে এই জিনিসটা সম্পর্কে আমরা বেসিক সয়েল যখন পড়েছি তখন এই বেসিক জিনিসটা আমরা জেনেছি যে অ্যালুভিয়াল সয়েল জিনিসটা কি। যে এখানে হচ্ছে আমার যে সয়েলটা হচ্ছে আমার ট্রান্সপোর্টেড হয় বাই ফ্লোয়িং ওয়াটার, তাই তো? সেই ওয়াটারের থ্রু দিয়ে হচ্ছে তোর আমার যে সয়েলটা হচ্ছে ডিপোজিট হয়ে নদীর পাড়েতে ডিপোজিট হয়ে বা নদীর আশেপাশে ডিপোজিট হয়ে যে সয়েলটা প্রডিউস করে তাকে হচ্ছে আমরা বলি তোর অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে? এবার দ্য ক্যানেল হোয়েন এক্সকাভেটেড, এবার অ্যালুভিয়াল ক্যানেল কখন বলবো? দ্য ক্যানেল হোয়েন excavated through
through alluvial soil কি বললাম, through alluvial soils are called alluvial canal। তাহলে আমাদের এই যে নদীর প্রবাহের জন্য যে আশেপাশে যে সয়েলটা তৈরি হয়, সেই সয়েলের উপর দিয়ে যদি আমরা কোনো ক্যানেল হচ্ছে তোর কাটা হয়, তাহলে সেই ধরনের হচ্ছে ক্যানেলকে আমরা বলি অ্যালুভিয়াল ক্যানেল। মেইনলি কোথায় দেখা যায়? মেইনলি যে দেখা যায় তোর মেইনলি constructed on northern India। তাই তো আমাদের নর্থার্ন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার হচ্ছে যে গঙ্গীয় যে উপত্যকাগুলো আছে, গঙ্গা নদীর আশেপাশে যে জায়গাগুলো আছে নর্থের দিকে ম্যাক্সিমাম, সেই জায়গাগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। অ্যালুভিয়াল সয়েল আর জিনিসটা কি, আর একটা বৈশিষ্ট্য কি অ্যালুভিয়াল এর হচ্ছে তোর এই যে নদীগুলো যেগুলো হয় এটা হচ্ছে সারা বছরই জল থাকে। তাই তো নদীগুলোতে বন্যাও আসে, সারা বছর জল থাকে, সেই বন্যার জল হচ্ছে প্লাবিত হয়ে আবার হচ্ছে ওই জায়গাতে তৈরি করে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার আছে? চলো এরপর নেক্সট যেটা আসবো আমরা হচ্ছে নন অ্যালুভিয়াল ক্যানেল। নন অ্যালুভিয়াল ক্যানেল। নন অ্যালুভিয়াল ক্যানেল কাদেরকে বলবো? তো প্রথমে হচ্ছে তোর এখানটা লিখে রাখ মাউন্টেনাস রিজিয়ন। মাউন্টেনাস মানে MUTAI, তাই তো? TAI NEOUS। mountainous region may go on disintegrating over a period of time, resulting in the formation of a rocky plain area called non-alluvial area। ঠিক আছে, তাহলে যে জায়গা হচ্ছে মাউন্টেনিয়াস রিজিয়ন যেখানে হচ্ছে কি ক্ষয়ের পরিমাণটা বেশি হয়, তাই তো? মানে নন অ্যালুভিয়াল ক্যানেল যেটা হয়, যে সমস্ত ক্যানেল হচ্ছে মাউন্টেনাস রিজিয়নের কাছাকাছিতে তৈরি করা হয়, মানে মাউন্টেনাস রিজিয়নে কি ওখানে হচ্ছে তোর আমার ক্ষয়ের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, ওখানে সিল্টিং এর নেচারটা খুব কম দেখা যায়। অ্যালুভিয়াল মানে কি গাঙ্গেয় উপত্যকার কাছাকাছি আমরা জানি যে ওখানে আমাদের সঞ্চয়টা অনেক বেশি হয়। ঠিক আছে, মানে যে সিল্টের যে পরিমাণটা, যে সয়েলের যে পরিমাণটা ওখানে বেশি জমা হয়। কিন্তু মাউন্টেনাস রিজিয়নে কি হয়, সয়েল বেশি জমা হয় না, ওখানে হচ্ছে ক্ষয়ের পরিমাণটা অনেক বেশি হয়। তো এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় নন অ্যালুভিয়াল এরিয়া। আর হচ্ছে the canal constructed
the canal constructed in such area is called non-alluvial canal. আন্তরিকা দরজাটা বন্ধ করো তো। ঠিক আছে, তো নন অ্যালুভিয়াল ক্যানেল কোথায় দেখা যায় না, মেজর পোর্শন of southern India and Maharashtra ঠিক আছে, এই সমস্ত জায়গাতে নন অ্যালুভিয়াল ক্যানেল দেখা যায়। ঠিক আছে, তো এর ক্ষেত্রে কি করা হয়, আমাদের এখানে অ্যালুভিয়াল ক্যানেলের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে যেটা জানতে হবে, যে অ্যালুভিয়াল ক্যানেলের ক্ষেত্রে কিন্তু জল কিন্তু সব সময় আমাদের অ্যাভেলেবেল থাকে। আমরা অ্যালুভিয়াল ক্যানেল মানে আমাদের এই সমস্ত রিজিয়নে আমাদের জল কিন্তু সব সময় আমরা পাই, যেহেতু কি এটা বরফের গলা জলে পুষ্ট বলে সব সময় জল পাই। তো অ্যালুভিয়াল ক্যানেলের ক্ষেত্রে কি করা হয়, ডাইরেক্ট ইরিগেশনটা করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যালুভিয়াল ক্যানেলে হচ্ছে ডাইরেক্ট ইরিগেশন হয়। ঠিক আছে, আর নন অ্যালুভিয়াল ক্যানেলে যেটা হয় সেটা হচ্ছে স্টোরেজ ইরিগেশন। ঠিক আছে, অ্যালুভিয়াল ক্যানেলে ডাইরেক্ট ইরিগেশন মানে কি, যে জলটাকে হচ্ছে আমরা কিছুটা স্টোর করে সঙ্গে সঙ্গে হচ্ছে কোন একটা অবস্ট্রাকশন দিয়েই হচ্ছে আমরা তোর সেই জলটাকে হচ্ছে তোর চারিদিকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। মানে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে ডাইরেক্ট ইরিগেশনের মধ্যে কি কি পড়ে, ডাইরেক্ট ইরিগেশনের মধ্যে পড়ে ওয়্যার, ব্যারেজ, যেটা আমাদের এখানে দেখা যায় ওয়্যার এন্ড ব্যারেজ। ঠিক আছে, ওয়্যার ব্যারেজ দিয়েই হচ্ছে আমাদের এখানে তো দেখবি জলকে সাপ্লাই করে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু নন অ্যালুভিয়াল ক্যানেল যেখানে আছে সেখানে কিন্তু ওয়্যার ব্যারেজ দিয়ে বেশি জল স্টোর করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন যেটা হচ্ছে তোর দরকার সেখানে হচ্ছে আমাদের ড্যাম তৈরি করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এই জিনিসগুলো কিন্তু বেসিক পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে অ্যালুভিয়াল ক্যানেল আর নন অ্যালুভিয়াল ক্যানেলের মধ্যে ডিফারেন্স কি। বল আরেকবার বলে রিপিট করুন তো। অ্যালুভিয়াল যে ক্যানেলগুলো হয় সেই ক্যানেলগুলো হচ্ছে আমার জল সারা বছর যেহেতু পাই, সেই জন্য এই যে ক্যানেলগুলো যখন কনস্ট্রাক্ট করা হয় তখন তার মাথাতে মেইন রিভারের যে মাথায় আমাদের কি করা হয়, ওয়্যার বা ব্যারেজ আমরা দিই। আমাদের এখানে তো সবাই নিশ্চয়ই দেখেছি যে আমাদের দেখবি প্রত্যেকটা নদীতে যে ক্যানেলগুলো হয় তার আগে হচ্ছে দেখবি ওয়্যার তৈরি করা হয় নদীর মাঝে, তাই তো ওয়্যার ব্যারেজ, ওখানে কিন্তু ড্যাম ফ্যাম করা হয় না। ড্যাম তো এখন সেই মাথার দিকে করা হয়, কিন্তু গঙ্গা নদীতে দেখবি কোনো ড্যাম নেই। কেন নেই? আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ 5 মিনিট একটু ওয়েট করো। এসছে মিস্ত্রি এসছে? স্যার লিখার আপডেট করে দিন।
বৃষ্টি তো থেমে গেছে, এখন তো চলে আসার কথা। ওকে বলো যে করি হোক তুই আজকে আয়। গরু না এলে তৃণমূলে পুন্ডা পাঠিয়ে দিতে পারে দেখবে। আচ্ছা, অ্যালুভিয়াল সয়েল আর নন অ্যালুভিয়াল সয়েল আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা নেক্সট যেটা পড়ব সেটা সয় শুনতে পাচ্ছিস? সয় শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা যেটা করব যে এবার হচ্ছে আমরা তো জেনে গেলাম যে আমরা নর্থে কি ধরনের ক্যানেল করব, সাউথে কি ধরনের ক্যানেল করব, সেই সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া হয়ে গেল। যে আমরা যদি তোদেরকে সাউথ ইন্ডিয়া পাঠিয়ে দেয়, মহারাষ্ট্র পাঠিয়ে দেয়, তাহলে সেখানে যদি ড্যাম ব্যারেজ ওয়াই করতে হবে, কোনটা করতে হবে, সেই জিনিসটা সম্পর্কে আশা করি সবার বেসিক আইডিয়া হয়ে গেল। এবার হচ্ছে আমি ক্যানেলটা কিভাবে অ্যালাইনমেন্ট দেব, ঠিক আছে। ক্যানেলের অ্যালাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালোভাবে মনে রাখতে হবে। অ্যালাইনমেন্ট অফ ক্যানেলস, ঠিক আছে। আমার একটা ক্যানেল কিরকম ভাবে যাবে কিসের উপর ডিপেন্ড করবে। তো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের মেইনলি আমরা হচ্ছে তিন ভাবে করতে পারি, ঠিক আছে। অ্যালাইনমেন্ট, ক্যানেলের যে অ্যালাইনমেন্ট সেটাকে মেইনলি আমরা তিন ভাবে করতে পারি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটারশেড ক্যানেল, সবকটাতে আমি ডিটেলসে আসবো। ওয়াটারশেড, SHED, ওয়াটারশেড ক্যানেল, অথবা এটা রিচ ক্যানেল বলে, রিচ ক্যানেল। দ্বিতীয় নম্বর যেটা সেটাকে আমরা বলি কন্টুর ক্যানেল, কন্টুর ক্যানেল। আর তৃতীয় নম্বর যেটা দেখা যায় সেটা হচ্ছে সাইড স্লোপ ক্যানেল, SIDE, সাইড স্লোপ ক্যানেল, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু ডিটেইলস একটু নোট লিখে নেব। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটারশেড ক্যানেল, ওয়াটারশেড ক্যানেল অথবা রিচ ক্যানেল, রিচ ক্যানেল। আমি যখন জিনিসগুলো বলছি তোরা জাস্ট শুধু একটা ইমাজিনেশন করে নিবি। ওয়াটারশেড ক্যানেল বা রিচ ক্যানেল মানে হচ্ছে আমাদের এখানে যে ক্যানেলগুলো হয়, ঠিক আছে, সেরকম একটা ক্যানেলের আইডিয়া করে এবার আমি যখন লিখছি দেখবি তোদের কাছে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। ওয়াটারশেড ক্যানেল কি হয়, সাপোজ ধর একটা নদী এরকম ভাবে বয়ে যাচ্ছে, ঠিক আছে, আর একটা নদী আমার এই দিক দিয়ে বয়ে যাচ্ছে, এই পুরোটা হচ্ছে কমান্ড এরিয়া একটা, ঠিক আছে। তো এই নদীর হচ্ছে টোটাল হচ্ছে তোর আমার এর কমান্ড এরিয়া, ধর এই জায়গাটা হচ্ছে এর কমান্ড এরিয়া, ঠিক আছে। আর এই নদীটার কমান্ড এরিয়া যেটা সেটা ধর এইটা, ঠিক আছে। তাহলে এই যে মাঝের যে পোরশনটা, এই পোরশনটার লোকেরা কিন্তু জল পাচ্ছে না, ঠিক আছে। তো কখন কি করা হয়, তখন হচ্ছে এই ক্যানেলগুলোকে কি করা হয়, যে কোনো একটা রিভার থেকে আমরা এই মাঝের দিক বরাবর একটা ক্যানেল ড্র করি। ধর এই রিভার থেকে আমি জলটা নিয়ে নিচ্ছি, অথবা এই রিভার থেকেও আমরা জল নিতে পারি, ঠিক আছে। ধর এইখান থেকে আমরা ড্র করে ধর আমার আবার অনেক সময় কি করা হয়, এই রিভারের পর্যন্ত হচ্ছে তোর ফেলে দেওয়া হয়, ঠিক আছে। বা আমি এইখান থেকে নিয়ে এই দিকেও ফেলে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে পুরো যে কমান্ড এরিয়াটা, পুরো কমান্ড এরিয়াটাই হচ্ছে আমার এখানে জল পেয়ে যায়। তাহলে এইটা যেটা আমি বললাম সেটা হচ্ছে ক্যানেল, ঠিক আছে। এইটা হচ্ছে রিভার, এটাও হচ্ছে একটা রিভার, ঠিক আছে। যখন রিভারের মাঝ বরাবর হচ্ছে যে এরিয়াটা থাকে, পুরো কমান্ড এরিয়াটা থাকে, সেই রিভারের বরাবর যদি কোনো ক্যানেল টানা হয়, ঠিক আছে, তাহলে যে আমার ক্যানেলটা পাই সেটাকে আমরা বলি ওয়াটারশেড ক্যানেল বা রিচ ক্যানেল। তাহলে এখানটা আমরা একটা ছোট্ট করে নোট লিখে নেব যে
the dividing ridge line বলতে এক কথা বলতে গেলে বর্ডার লাইন বলা হয়, ঠিক আছে? রিজ লাইন between the catchment areas, ঠিক আছে? between the catchment areas of two streams অথবা এটাকে এক কথা বলা যায় ড্রেনস বলতে এখানে রিভারের কথাই বলা আছে, ঠিক আছে? is called the watershed, ঠিক আছে? or the ridge এক কথা, ঠিক আছে? এবার ক্যাচমেন্ট এরিয়াটা কাকে বলবো? ক্যাচমেন্ট এরিয়া মানে আমরা জানি হচ্ছে যে কোন রিভারের, আমি যেটা বললাম যে কমেন্ট এরিয়াটা, যে কোন রিভারের তার এফেক্ট কত দূর পর্যন্ত বিস্তৃত, সেই পুরো এরিয়াটাকে সেই পার্টিকুলার রিভারের ক্যাচমেন্ট এরিয়া বলে, ঠিক আছে? তো এখানটা নোট করে একটু লিখে রাখ, ক্যাচমেন্ট এরিয়াটা নোট করে লিখে রাখ, দ্য এরিয়া from which rain water flow into a drain or a stream is known as catchment area, ঠিক আছে? কিরকম জিনিসটা হতে পারে? সাপোজ ধর এখানে আমার পার্টিকুলার পাহাড় আছে সব, ঠিক আছে? এই জায়গাগুলো ধর পার্টিকুলার এরকম সব পাহাড় আছে, ঠিক আছে? এরকম পাহাড় আছে, ঠিক আছে? এই দিকেও পাহাড় আছে, একটু বড় করেই দেখাতে হবে, নাহলে বোঝা যাবে না, ঠিক আছে? তো এখান দিয়ে ধর আমার একটা রিভার এখান দিয়ে আমার গেছে, সাপোজ ধর এখান দিয়ে একটা আমার রিভার গেছে আর এখান দিয়ে আমার একটা রিভার গেছে, ঠিক আছে? তো ফার্দেস্ট পয়েন্ট, যে পয়েন্ট থেকে হচ্ছে আমার বৃষ্টির জল, ধর এইখানটা আমার বৃষ্টিপাত হচ্ছে, সাপোজ ধর এইখানটা আমার বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে? এইখানটা ধর আমার বৃষ্টিপাত হচ্ছে, এটা ধর মেঘ আছে, আমার এখানটা ধর বৃষ্টিপাত হচ্ছে। তো এই বৃষ্টির জলটা কি হচ্ছে, আমার এই দিকে ফ্লো হচ্ছে, এর বৃষ্টির জলটা এই দিকে ফ্লো হচ্ছে। এইখানটা যদি আমার ধর বৃষ্টিপাত যদি হয়, পার্টিকুলার এই জায়গাটা আমার ধর বৃষ্টিপাত হচ্ছে, তো এই বৃষ্টিপাত হওয়ার ফলে এর কিছুটা জল হচ্ছে আমার এই দিকে যাবে, কিছুটা জল হচ্ছে আমার এই দিকে যাবে, তাই তো? এর ক্ষেত্রেও এই দিকে যাবে, এর ক্ষেত্রেও এই দিকে যাবে, ঠিক আছে? তো এই যে রিভারটা আছে, এই রিভারটাতে যে পয়েন্ট থেকে, যে পুরো এরিয়া থেকে শুধু এই রিভারে এসে জল হচ্ছে পড়ছে, ঠিক আছে? সেই রিভারের পার্টিকুলার এরিয়াটাকে আমরা বলবো তার ক্যাচমেন্ট এরিয়া। মানে এই যে রিভারটা, এর বাউন্ডারি ক্যাচমেন্ট এরিয়া হবে ঠিক মাথা থেকে একদম শুরু করে যতটুকুনি এরিয়ার মধ্যে হচ্ছে এই পার্টিকুলার রিভারটার হচ্ছে জলটা আসছে, এই পার্টিকুলার রিভারের মধ্যে পড়ছে, তাহলে এই রিভারটার পুরো ক্যাচমেন্ট এরিয়াটা কিন্তু এর এইটা হয়ে গেল। আবার এই রিভারটার ক্ষেত্রে তার ক্যাচমেন্ট এরিয়া যেটা, সেটা কিন্তু হচ্ছে আবার এই দিকেরটা, এর ক্যাচমেন্ট এরিয়া যেটা সেটা হচ্ছে আবার এই দিকেরটা, ঠিক আছে? এই পাহাড়ের দেখ এই পোরশনের যে ফ্লোটা হচ্ছে সেইটা হচ্ছে তার রিভারের ক্যাচমেন্ট এরিয়া হয়ে গেল, ঠিক আছে? কারণ এই দিকের যে জলটা আছে সেটা হচ্ছে এই রিভারে এসে পড়ছে, তাহলে এই রিভারের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে এইটা হয়ে গেল, ঠিক আছে? তো ক্যাচমেন্ট এরিয়াটা কিন্তু খুব ভাইটাল, যে কোথা দিয়ে আমরা যখন ডিজাইন করব, সব সময় যে কোনো ক্যানেল ডিজাইনের ক্ষেত্রে তোকে ক্যাচমেন্ট এরিয়া কিন্তু অবশ্যই তোকে জানতে হবে, যে ওই রিভারটা বা ওই ক্যানেলে কত দূর থেকে আমার জল এসে ওখানে জমা হয়,
ঠিক আছে, আমার এরকম ডিজাইন করলে হবে না যে আমার একটু ছোট্ট জায়গা থেকে ওই রিভারে জল পড়ছে বা প্রচুর বড় জায়গা থেকে জল পড়ছে। আমাকে কিন্তু সেটা আগে সার্ভে করতে হয়। যখন আমরা একটা ক্যানেল ডিজাইন করব তখন কিন্তু আমার পুরো ওই ক্যাচমেন্ট এরিয়াটা সার্ভে করতে হয়, মানে পুরো জায়গাটা কতটা স্লোপ, কোন দিক থেকে জল, কোথা থেকে জল এসে ওই ক্যানেলে পড়বে, কত, শুধু ক্যানেল তো শুধু রিভারে জল আসবে না, ক্যানেলে যদি বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের জলও এসে ক্যানেলে পড়বে, তাহলে কতটা দূর থেকে জল আসতে পারে তার উপর বেস করে কিন্তু আমাকে ডিজাইনটা করতে হবে। আমি জানি যে অনেক এমন জায়গা আসছে যেখানে হচ্ছে তোর কম জল আসে, সেখানে আমি খুব বড় উঁচু একটা ব্যারেজ করে দিলাম, সেটা যেমন উচিত নয়। সিমিলারলি হচ্ছে দেখ অনেক দূর দূর থেকে জল আসে, অথচ সেই জায়গাটাকে হচ্ছে আমি ছোট করে দিলাম, ছোট একটা বাঁধ দিয়ে দিলাম, সেটা করলে বাঁধটা ওভারফ্লো হয়ে স্ট্রাকচারটাকে ভেঙে দেবে। সুতরাং আমাকে আইডিয়া রাখতে হবে যে আমি কিরকম ভাবে ক্যাচমেন্টটাকে কনসিডার করছি। যত ক্যাচমেন্ট বড় করব তত হচ্ছে তার ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে বেশি, এবং সেটা হচ্ছে আমরা না চাইলেও কিন্তু করতে পারি না, মানে যেরকম ভাববো যে আমি একটা আইডিয়া করে বলে দিলাম সেটা কিন্তু করা যাবে না। সেই জন্য ক্যানেল ডিজাইন হচ্ছে খুব জটিল ডিজাইন। ঠিক আছে, একটা ক্যানেল যখন আমরা ডিজাইন করি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, তখন কিন্তু আমাদেরকে পুরো জায়গাটার ওই পুরো ক্যানেলের ক্যাচমেন্ট এরিয়াটার আগে পুরো সার্ভে করতে হয়। ঠিক আছে, তার জন্য একটা সার্ভে আলাদা একটা টিম থাকে, এবং আমাদের বর্তমান সরকারে কোনো কিছু টিম টিম নেই, আগে সরকারেও কিছু ছিল না, সবই তোদেরকেই করতে হবে যদি পাস। তো সেক্ষেত্রে কি করা হয়, ওই পুরো জায়গাটার আগে সার্ভে করতে হয়। ঠিক আছে, পুরো সার্ভে করে কত দূর থেকে জল আসছে সেটাকে আইডিয়া করে তারপর আমাকে ক্যানেলটা ডিজাইন করতে হবে। ঠিক আছে সবাই? কি রে? হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, তো কি হচ্ছে আমার এই যে ওয়াটার শেড যে লাইনটা আমরা পেলাম, আমাদের যে এই যে লাইনটা আসছে এই লাইনটা হচ্ছে আমার ওয়াটার শেড লাইন, এই দুটো রিভারের মাঝে যে লাইনটা, এর মাঝে যে ক্যানেলটা আমরা করছি সেটাকে আমরা বললাম যে ওয়াটার শেড ক্যানেল, তাই তো? তো ওয়াটার শেড যে ওয়াটার ড্রেনের যে ওয়ার্কটা, এর ক্ষেত্রে কি হয়, ওয়াটার শেড ক্যানেল কিন্তু অনেকটা আমাদের কস্ট অনেক কমে যায়। ঠিক আছে, কনস্ট্রাকশনের কস্ট কিন্তু, মানে আমার ধর এমন জায়গা থেকে আমি জল নিয়ে আসি যেখান থেকে ক্যানেলে ওয়াটার ফ্লো হতেই পারছে না, মানে দেখ এইখানে যে আমি ক্যানেলটা করছি, রিভার থেকে এইখান থেকে ওয়াটার ফ্লো হয়ে এই ক্যানেলের দিকে আসছে, এই রিভারেরও তো ওয়াটার ফ্লো হয়ে এইদিকে আসছে, ফলে এই রিভারটা কি হচ্ছে, দুদিকের ওয়াটারটাই আমার পাচ্ছে। ঠিক আছে, দুদিকের ওয়াটারের ড্রেনেজটাই পাচ্ছে, ফলে দুদিক থেকেই হচ্ছে আমার সুবিধা, এতে বন্যা হওয়ার প্রবণতাটা অনেক কমে যায়। ঠিক আছে, ক্লিয়ার? আর এই যে ওয়াটার শেড ক্যানেলটা আমরা যখন করব, সেই ওয়াটার শেড ক্যানেল যখন বানানো হবে তখন কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই যে লাইনটা হবে এই ক্যানেলের যে রিডিউস লেভেলটা অবভিয়াসলি এর রিডিউস লেভেলের থেকে কম হতে হবে। ধর এটা রিডিউস লেভেল ধর 200 আছে, তাহলে এই ক্যানেলের যে রিডিউস লেভেল ধর এখানে আমার 195 থাকতে হবে। আমার ক্যানেল এমন জায়গায় আমি ডিজাইন করব না যে রিভার হচ্ছে ধর এখানে 195 আছে, ক্যানেল আমার 200 আছে, একদম বেসিক নলেজ, এটা তো একদম বাচ্চা ছেলেরাও জানবে যে আমি একটা ক্যানেল ডিজাইন করছি, সেখানে আমি দেখছি যে অনেক দূর থেকে জল আসছে, সেখান থেকে দেখছি যে আমার নদীর থেকে আমার ক্যানেলটা অনেক উঁচুতে, তাহলে ক্যানেল তো কোনোদিনই জল আসবে না, তাই তো? তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোথায় আমার জলটা সাপ্লাই করবে। তো এই গেল হচ্ছে আমাদের ওয়াটার শেড ক্যানেল। নেক্সট আমরা যেটা করব, নেক্সট হচ্ছে 2 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে কন্টুর ক্যানেলস। কন্টুর ক্যানেলস, ঠিক আছে? তো কন্টুরস ক্যানেল কি হয়, কন্টুরস ক্যানেল অ্যাকচুয়ালি যেটা করে যে আমার কোন একটা কন্টুর লাইন বরাবর হচ্ছে সেই ক্যানেলটা তৈরি করা হয়। কিরকম, সাপোজ ধর আমার ধর একটা এই রিভার যাচ্ছে, এটা ধর একটা রিভার একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গা দিকে যাচ্ছে, ঠিক আছে রিভারটা, এবার আমি সেই জায়গার পুরো পার্টিকুলার কন্টুর লাইন আমি ড্র করলাম, ধর এইটা একটা লাইন, কন্টুর লাইন আছে, আস্তে আস্তে কন্টুর লাইনগুলো ধর কমছে। ঠিক আছে, আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি।
ঠিক আছে, এইভাবে ধর একটা লাইন যাচ্ছে। এটা ধর আমার সাপোজ ধর হাইট হচ্ছে 2000, ঠিক আছে, এটা ধর 1950, এটা ধর 1900, এটা ধর 1850, এরকম ভাবে। মানে এইটা লাইন থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি যে স্লোপটা এই হায়ার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টের দিকে আছে। তো এই ধরনের ক্যানেল আমরা যখন ড্র করি তখন একটা পার্টিকুলার কন্ট্রোল লাইনকে ফলো করে হচ্ছে আমার ক্যানেলটা ড্র করা হয়। মানে আমার এই ধর 2000 এর এই পোর্শন থেকে এই লাইন বরাবরই, মানে এর থেকে নিচুতেও না এর থেকে উঁচুতেও না, এই লাইন বরাবরই কিন্তু আমার ক্যানেলটাকে ড্র করা হবে। ঠিক আছে, এটা মেইনলি যেটা হয় সেটা কেরা শব্দ হচ্ছে বলুন দেখি, কেটে ফটফট করে এটা কার শব্দ হচ্ছে, মাইকটা বন্ধ কর। এবার আওয়াজ আসছে? না আর আসছে না। ঠিক আছে, তো যেই ক্যানেলগুলো যেটা হয় সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা কন্ট্রোল লাইন বরাবর হচ্ছে এই ক্যানেলগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এইগুলো মেইনলি মালভূমি অঞ্চলের দিকে দেখা যায়, পাহাড়ি অঞ্চলের দিকেও খুব দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই গাঙ্গেতিক রিজিয়নে দেখা যায় না। পাহাড়ি অঞ্চলে যে সমস্ত জায়গা আছে সেখানে তো অনেক স্লোপ আছে, আমি চাইলেই যে রিভারের এরকম বরাবর একদম সোজা এইখান বরাবর বরাবর একদম লাইন টেনে দেবো তা কিন্তু করলে হবে না, তাহলে সেই জলটা কিন্তু স্টোর হবে না। আমাকে পার্টিকুলার ওই মানে ওই 2000 আর 1950 এর মাঝ বরাবরই কিন্তু আমাকে ক্যানেলটা ড্র করতে হবে, যাতে ওই ক্যানেলের জলটা কিন্তু সবসময় থাকে। তোরা যদি ম্যাসেঞ্জর ড্যাম যদি গিয়ে থাকিস, ম্যাসেঞ্জর যারা ড্যাম গেছিস, তো দেখবি ম্যাসেঞ্জর ড্যামে অনেকগুলো মাল্টিপারপাস রিজার্ভার, এক কথা বলা যায়। ম্যাসেঞ্জর ড্যামে দেখবি যেদিকে মেন রোডটা আছে ঠিক রোডের পাশেই দেখবি একটা ক্যানেল আছে, ড্যামের পাশ থেকে একটা ক্যানেল আছে। ওই ক্যানেলটাতে সবসময় দেখবি জল ফ্লো। ম্যাসেঞ্জর ড্যামে হচ্ছে তো ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের, তো তো ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের যে চুক্তিটা হয়েছিল, যে ঝাড়খণ্ডকে কিন্তু পশ্চিমবঙ্গ জল পাক বা না পাক, ঝাড়খণ্ডে কিন্তু ওই ক্যানেল দিয়ে সবসময় আমাকে জল প্রোভাইড করতে হবে। তো ওই ক্যানেলটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে ঝাড়খণ্ডের যে এরিয়াগুলো আছে, অ্যাকচুয়ালি ড্যামটা তো ঝাড়খণ্ডের মধ্যে, ওই ঝাড়খণ্ডের ওই লোকাল যে এরিয়াগুলো আছে ওই জায়গাগুলোতে ওই ক্যানেল থেকে জল সবসময় মানুষ পায়। এবং সেই ক্যানেলটাকে কিন্তু একটা নির্দিষ্ট হচ্ছে এলিভেশন বরাবরই কিন্তু আমাদের ড্র করতে হয়েছে। কারণ ধর এক জায়গায় হঠাৎ করে নিচু হঠাৎ করে উঁচু সেরকম জায়গাতে ক্যানেল করা যাবে না, আমার একই লাইন বরাবর ক্যানেলটাকে আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, তবে ক্যানেলের জলটা হচ্ছে আমার স্থিতি থাকবে। তো এইখানে আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো একটু লিখে নে, যে কন্টুর চ্যানেলস, কন্টুর ক্যানেলস না বলে কন্টুর চ্যানেলস যেটা, ঠিক আছে, চ্যানেলস ফলো of FOLLOW, তাই তো, follow a contour except for giving the required longitudinal slope to the canal, slope to the canal। ঠিক আছে, তার মানে আমাদের লংজিটিউডিনাল যে স্লোপটা সেইটা কিন্তু আমাদের হয় না, একদম এই প্যারালাল বরাবর এই ক্যানেলটা হচ্ছে আমাদের ড্র হয়। ঠিক আছে, এর আরেকটা পয়েন্ট লিখে রাখবো, এই কন্টুর ক্যানেল irrigates only on one side, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার যে এই কন্ট্রোল ক্যানেল গুলো সেটা কিন্তু একটা সাইড বরাবরই কিন্তু হয়। ঠিক আছে, because the area on the other side is higher,
ঠিক আছে, তার মানে কি আমার যে ক্যানেলের যে স্লোপটা হয় আমরা যদি দেখি যে ধর ক্যানেলের যে আমার স্লোপটা হবে এই ধরনের, ধর আমার জায়গাটা রিজিয়নটার হাইট, ঠিক আছে। এবার আমার যখন ক্যানেলটা ড্র করছি তখন ধর আমার এইভাবে ধর আমি ক্যানেলটা বানিয়েছি, এর মধ্যে জলটা আছে, তাহলে কি আমাদের যে জলটা যখন আমরা এইখান থেকে নেব তখন পার্টিকুলার কোন জায়গাগুলোতে আমার ইরিগেট হবে, পার্টিকুলার অন্তত এই লোয়ার সাইডগুলোতে আমার ইরিগেট হতে পারে, আপার সাইডগুলোতে আমার ইরিগেট হবে না, তাই তো। এই লোয়ার সাইডগুলোতে আমার ইরিগেট হবে, আপার সাইডে আমি ইরিগেট করতে পারবো না, ঠিক আছে, আপার সাইডে হবে না, সুতরাং শুধু একমাত্র ওয়ান সাইডেই হচ্ছে আমার এটা ইরিগেট হবে, ঠিক আছে, আপার সাইডে আমার যেতে পারবে না। এটা নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট পয়েন্ট আমরা যেটা লিখবো, as the drainage flow is always at right angles to the ground contours, such a channel would definitely have to cross natural drains and streams. Necessitating construction of কি লিখলাম, construction of cross drainage structures। তো এই ধরনের যখন ক্যানেল গুলো হয় তো দেখ এই চ্যানেল গুলো ম্যাক্সিমাম কি ড্রেনেজ হয়ে যায় বা সিপেজ হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, তাই তো, পুরো একদম লোয়ার সাইডে আছে। তো এই জায়গাগুলোকে কি করা হয়, আমার ক্রস ড্রেনের যে কাজগুলো এখানে অনেক সময় এই ক্যানেলগুলোকে মেইনলি যেটা করা হয় সেগুলো হচ্ছে লাইন ক্যানেল করা হয়, আনলাইন ক্যানেল কিন্তু করা হয় না। লাইন ক্যানেল করে এই ক্যানেলগুলোর একটা পার অন্তত আমার বেঁধে দেয়া, কারণ এই পার্টটা বাঁধার দরকার নেই, একটা সাইড কিন্তু আমরা অবশ্যই করে দেয়া হয়, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমার কন্ট্রোল ক্যানেল। নেক্সট 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের সাইড স্লোপ ক্যানেল। সাইড স্লোপ ক্যানেলটা কি না, এখানে সাইড স্লোপ ক্যানেলের ক্ষেত্রে আমরা লিখবো যে এ সাইড স্লোপ ক্যানেল is that which is aligned at right angles to the contours। অথবা এটাকে বলা যায় along the side slope। ঠিক আছে, তো এইখানে ক্ষেত্রে কি হচ্ছে যে ধর আমার হচ্ছে এইখানে হচ্ছে আমাদের কন্ট্যুর যে লাইনগুলো ধর এরকম হচ্ছে কন্ট্যুর লাইন আছে, ঠিক আছে, এটা ধর আমার ছিল 2000, আমরা এটা ধর 1950 করছি, এটা ধর 1900 করছি, ঠিক আছে। তো আমরা কন্ট্যুর ক্যানেলের ক্ষেত্রে কি করেছিলাম যে এই বরাবর আমাদের ক্যানেলগুলো করা ছিল, সাইডস অফ ক্যানেলগুলো কি করা হয়
এই কন্ট্রোল ক্যানেল বরাবরই আমার টেনে দেওয়া হয়। সাইডস অফ ক্যানেল গুলো হচ্ছে এই বরাবরই থাকে, ঠিক আছে। সাইডস অফ ক্যানেল গুলো একদম একদম কন্ট্রোল মানে উপর থেকে একদম নিচের দিকে তোর ক্যানেল গুলো করা হয়, ঠিক আছে। এই ধরনের ক্যানেলকে বলা হয় সাইড স্লোপ ক্যানেল, সাইড স্লোপ ক্যানেল, ঠিক আছে। এখানে আরো কয়েকটা পয়েন্ট আমরা লিখবো, এখানে জায়গা শেষ হয়ে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি। আরো কয়েকটা পয়েন্ট লিখ যে a canal runs সবাই লেখা হয়নি তো। লিখে নে। ঠিক আছে, এইখানটাই হয়ে যাবে। তাহলে এইখানে যা শুধু একটা লিখে রাখ, কন্ট্রোল ক্যানেলের ক্ষেত্রে যেমন আমাদের ক্রস ড্রেনেজ স্ট্রাকচার করতে হতো, এখানে কি করা হয়, অ্যাভয়েডিং ক্রস ড্রেনেজ স্ট্রাকচার, ঠিক আছে। আমার এখানে ক্রস ড্রেনেজ স্ট্রাকচারের সেরকম খুব একটা দরকার পড়ে না। স্যার ক্রস ড্রেনেজ স্ট্রাকচার বলতে সাইডে যে লাইন ক্যানেল করা হয় ওগুলা কি বলে? একুয়াডাক্ট সুপার প্যাসেজ এগুলো যেগুলো। স্যার স্যার একবার ওই কন্ট্রোল ক্যানেল আর ক্রস ক্যানেল সাইড স্লোপটা দুটো বলুন তো একবার ভালো করে। কোনটা? দুটোই ওই সাইড স্লোপটা আর আপনার কন্ট্রোল ক্যানেল দুটোই একবার একটু বলুন। কন্ট্রোল ক্যানেল আর সাইড স্লোপ ক্যানেল কি হয়? কন্ট্রোল ক্যানেল হচ্ছে এই যে আমার ধর এই যে জায়গাটা আমি করেছি, তোর হায়ার জায়গা থেকে লোয়ার জায়গায় যাচ্ছে, তো এটা তো 200 950 900 মানে এটা উঁচু জায়গা, এটা নিচু জায়গা। আমাদের কন্ট্রোল যে ক্যানেলগুলো হবে সেগুলো হচ্ছে এই জায়গা বরাবর হবে, যে কোনো একটা ফিক্স আরএল বরাবর সেই ক্যানেলটা হচ্ছে যাবে, মানে এই কন্ট্রোল লাইন বরাবর প্যারালালি যখন যাবে তখন বলবো আমরা কন্ট্রোল ক্যানেল। আর সাইড স্লোপ ক্যানেল হচ্ছে যখন একদম এই এর অ্যালাইনমেন্ট মানে একদম রাইট অ্যাঙ্গেলে যাবে, প্যারালাল নয় রাইট অ্যাঙ্গেলে যখন যাবে তখন তাকে আমরা সাইড স্লোপ ক্যানেল। কন্ট্রোল ক্যানেলের ক্ষেত্রে কি করা হয়? কন্ট্রোল ক্যানেলের ক্ষেত্রে হচ্ছে আমার ক্রস ড্রেনেজ যে ওয়ার্ক গুলো হয়, ক্রস ড্রেনেজ ওয়ার্ক কি কি আছে রে? What is the aqueduct, super passage, super siphon, aqueduct? তো এই যে বিভিন্ন মানে একটা ক্যানেল থেকে একটা ড্রেন হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কিরকম হয়, ধর সাইফন টাইপের অনেকে দেখবি যে একটা জায়গাতে একটা দেখবি ক্যানেল যাচ্ছে, তার নিচে দিয়ে আমার ড্রেন যাচ্ছে, ঠিক আছে। দুটো স্ট্রাকচার হচ্ছে একসাথে যখন থাকে, উপর দিয়ে ধর ক্যানেলের জল যাচ্ছে একটা জায়গা দিয়ে, নিচে দিয়ে হচ্ছে ধর ড্রেনের জল যাচ্ছে, অনেক স্ট্রাকচারেতে দেখবি এরকম উপর থেকে দেখা যায়। লেভেলটা আছে ক্যানেলের ইয়ে লেভেলের। হ্যাঁ, তো এই ধরনের স্ট্রাকচার কিন্তু হচ্ছে তোর খুব দরকার হয়। এর ক্ষেত্রে কিন্তু সেই ধরনের জিনিস সাইড স্লোপের ক্ষেত্রে সবসময় অ্যাভয়েড করা হয়, ঠিক আছে। আর এর ক্ষেত্রে ক্রস ড্রেনেজ কি করা হয়, একটা সাইড দিয়ে বরাবর করা হয়, উপর থেকে কিন্তু করা হয় না, ঠিক আছে। তো এইগুলো যা শুধু মনে রাখবি, নতুন করে কিছু করার দরকার নেই। আমি এখানে যেগুলো দরকার সেগুলো হচ্ছে আমি তোদের লিখে দিই। এখানে তোদের যেটা দরকার স্যার যেটা রিজ বললেন স্যার, যেটা রিজ কিন্তু ওয়াটার সার্কেল ওটা তো ক্যানাডা সব উঁচু জায়গা তো হবে তো স্যার। তাহলে ওগুলো স্যার কি মাউন্টেন আছে রিজে বলতে পারেন? আচ্ছা, আমি যখন ইরিগেশন পড়িয়েছিলাম, ওই ক্রপ যখন পড়াছিলাম তখন ইন্টেন্সিটি অফ ইরিগেশন পড়িয়েছিলাম না? হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে তোদের পড়ানোর দরকার নেই। যেগুলো পড়াতে হবে সেগুলো আমি just বেশ। তো এই হয়ে গেল আমার ক্যানেল সম্পর্কে একটা বেসিক নলেজ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের যে ক্যানেল যে ডিস্ট্রিবিউশনটা আমরা একদম ফার্স্ট যে লেকচার পড়েছিলাম তখনই আমরা জেনে গিয়েছিলাম যে ক্যানেলের পর কি হয়, একটা রিভার থেকে আসে মেইন ক্যানেল, তারপর হচ্ছে তোর কি আসে ব্রাঞ্চ ক্যানেল, তারপর ডিস্ট্রিবিউটরি,
মাইনর এরকম ভাবেই তো আসে, তারপর ওয়াটার শেড, এই ওয়াটার কোর্স, তাই তো এরকম ভাবে আসে। তো এই ক্ষেত্রে যেটা হয় আমাদের, এই ক্ষেত্রে তোর যেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, কয়েকটা এখানে নোট বলে লিখে রাখ, পুরো ডিটেলস নোটটা জানার দরকার নেই, নোট করে যা শুধু লিখে রাখ যে মেইন ক্যানেল যেটা হয়, এই ব্রাঞ্চ যে ক্যানেল যেটা হবে, ব্রাঞ্চ ক্যানেল যেটা হয় তার হচ্ছে যে ডিসচার্জটা, ঠিক আছে, ডিসচার্জটা হচ্ছে গ্রেটার দেন 30 কিউমেক হতে হয়, ঠিক আছে। এক নম্বর ব্রাঞ্চ ক্যানেল। ডিস্ট্রিবিউটারি যেটা, ডিস্ট্রিবিউটারি এর ভ্যালুটা যেটা সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 30 কিউমেক, ঠিক আছে। আর মাইনর যে ক্যানেলগুলো হয়, মাইনরস যেটা, তার যে ডিসচার্জটা সেটা হচ্ছে লেস দেন 2.5 কিউমেক। এই কয়েকটা ভ্যালু জেনে রাখ, ঠিক আছে। স্যার পয়েন্টটা ভালো করে দিন স্যার, বোঝা যাচ্ছে না কোনটা? এটা 25 মনে করে না স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার ক্যানেল সম্পর্কে আইডিয়া। এখানে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, কয়েকটা ডেফিনিশন আমরা মনে রাখবো, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে টাইম ফ্যাক্টর। টাইম ফ্যাক্টর টার্মটা কি? তো টাইম ফ্যাক্টর টার্ম যেটা হচ্ছে, এটার মানে হচ্ছে, এক কথায় যদি আমরা বলি, এর মানে হচ্ছে the actual operating period of a distributary মানে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের কতক্ষণ সেটা আমরা অপারেট করছি টু দা ক্রপ পিরিয়ড, ক্রপ পিরিয়ড, এই যে ক্রপ পিরিয়ড একটু মাঝখানে করে টু দা ক্রপ পিরিয়ড মানে ওই পার্টিকুলার ফিল্ডের ক্রপ পিরিয়ড কত, তার সাথে হচ্ছে আমার যখন রেশিওটা হয় তখন তাকে আমরা বলি যে টাইম ফ্যাক্টর, ঠিক আছে। মানে আমার কতদিন হচ্ছে ওই ডিস্ট্রিবিউটরে দিয়ে আমার জল সাপ্লাই করতে হবে। আমি যদি টাইম ফ্যাক্টরটা জেনে যাই তাহলে আমার পার্টিকুলার ধর এক জায়গায় হচ্ছে ধর ধান চাষ হয়, এবার ক্রপ পিরিয়ড মানে কি, পুরো কতদিন ধরে ধান চাষ হচ্ছে, ধানটা কতদিন ধরে মাঠে আছে সেটা আমি জানি। এবার সেখানে যদি আমি টাইম ফ্যাক্টরটা জানি তাহলে আমাকে ওই মাঠটাতে কতদিন আমাকে জল সাপ্লাই করতে হবে সেটাও আমি জেনে গেলাম। সেরকম ধর ইরিগেশন ডিপার্টমেন্ট যারা আছে তারা সেই মতো তাহলে জল সাপ্লাই করবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমাদের এখানে জানতে হবে। আর একটা জিনিস টার্ম জানতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। ক্যাপাসিটি ফ্যাক্টর, তো ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা বলা হয়, লিখে রাখ যে মিন সাপ্লাই ডিসচার্জ in a canal mean supply discharge in a canal during a period by design full capacity, ঠিক আছে। মানে ওই ক্যানেলটার আমার কতটা ক্যাপাসিটি আছে আর ওই ক্যানেলটা থেকে আমি এভারেজ কতটা জল সাপ্লাই করছি, এই দুটোর রেশিওটাকেই বলা হয় ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। প্রত্যেকটা ক্যানেলের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন ধরনের হয়। আমাদের ক্ষেত্রে যেমন ধর আমার এই যে ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা খারিফ সিজনের ক্ষেত্রে যেটা আমরা দেখি, খারিফ সিজনের ক্ষেত্রে হচ্ছে তোর এটা ধর থাকে খারিফ সিজনের ক্ষেত্রে এই ক্যাপাসিটি ফ্যাক্টরের যে রেশিওটা সেটা হচ্ছে 0.9 থেকে 0.95 থাকে।
মানে কি গরমকালে হচ্ছে আমার যে চাষ যখন ধান চাষ হয় তখন কিন্তু ওই ক্যানেলের মধ্যে আমার ফুল জল কিন্তু সাপ্লাই করতে হবে, কিন্তু রবি সিজনের ক্ষেত্রে এটা আবার অনেক কম হয়। রবি সিজনের ক্ষেত্রে এই ক্যাপাসিটি ফ্যাক্টরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ ডিপেন্ড করে 0.6 থেকে 0.7 এর কাছে। তার মানে এটা থেকে একটা বেসিক আইডিয়া হয়ে যাচ্ছে যে আমার ওই পার্টিকুলার ক্যানেল দিয়ে কখন কতটা আমার জল যেতে হবে, ঠিক আছে? ক্লিয়ার আছে? তো এইটা গেল হচ্ছে আমাদের ক্যাপাসিটি ফ্যাক্টর। এই সবাই শুনতে পাচ্ছিস তো রে, নাকি সব ঘুমিয়ে গেলি? হ্যাঁ স্যার। না স্যার আছে স্যার। এই বল না, বোরিং লাগছে না? ইন্টারেস্টিং লাগছে না বোরিং লাগছে রে? ঘুমিয়ে গেলে হবে স্যার। বেশ, নেক্সট হচ্ছে ফুল সাপ্লাই কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট। ফুল সাপ্লাই কোএফিসিয়েন্ট, ফুল সাপ্লাই কোএফিসিয়েন্ট মানেটা কি এখানে লিখে রাখ। ফুল সাপ্লাই কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এরিয়া এস্টিমেটেড, বুঝতে পারছিস তো? একটা ইঞ্জিনিয়ার শুধু হলে মানে হয়ে গেলাম ইঞ্জিনিয়ার সেরকম করতে গেলে হবে না, কত কিছু টার্ম। একটা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তুই যে ফিল্ডেই যাস না কেন তোকে কত কি জানতে হবে। মনে হয় যে ইরিগেশনে কিছুই নেই, কিন্তু যখন একটু ডিটেলসে ঢুকবি না এত সব নতুন নতুন টার্ম দেখতে পাবি, সব জিনিস তোদেরকে এইগুলো মনে রাখতে হবে। আমি যখন একটা ক্যানেল থেকে একটা জল ছাড়বো না, মানে সেইটা কিন্তু একটা খুব ভাইটাল হয়ে যায় যে আমি ক্যানেল থেকে বেশি জল ছাড়লে হচ্ছে আমার ক্ষতি, পরবর্তী যে আমার সিজনটা আছে সেই সিজনে জল কম পাবে লোকেরা, তখনও লোকেরা ঝামেলা করবে। আবার এখন যদি আমি কম জল ছাড়ি এখনো লোকেরা ঝামেলা করবে, মানে দুদিক থেকেই আমাকে পেটানি খেতে হবে। সুতরাং আমাকে এই সব টার্ম গুলো কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এরিয়া এস্টিমেটেড টু বি ইরিগেটেড during base period by design full supply discharge at the head of the canal, ঠিক আছে? তো এর ক্ষেত্রে কি বলছে, ফুল সাপ্লাই কোএফিসিয়েন্ট মানে বলছে এরিয়া এস্টিমেটেড টু বি ইরিগেটেড ডিউরিং বেস পিরিয়ড, মানে বেস পিরিয়ডের মধ্যে কতটা এরিয়া আমি ইরিগেশন করব। আর ডিজাইন ফুল সাপ্লাই ডিসচার্জ এট দ্য হেড অফ দ্য ক্যানেল, মানে কতটা এরিয়া হচ্ছে আমার হচ্ছে ইরিগেট করতে হবে, বাই হচ্ছে কতটা ফুল সাপ্লাই আমাকে ডিজাইন করতে হবে। দেখ এইটা কিন্তু এই টার্মটা অনেকটা ডিউটি টার্মের মতো আসছে না, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয়, অনেক সময় বলা হয়, দেখ ডিউটির ক্ষেত্রে হেক্টর পার কিউমেক, তো এটারও দেখ ইউনিট কিন্তু হেক্টর পার কিউমেক হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হয় ডিউটি অন ক্যাপাসিটি, ঠিক আছে? যখন একটা ডিপিআর বানাবি, ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানাবি একটা ক্যানেল ডিজাইনের ক্ষেত্রে, এই সব কটা টার্ম কিন্তু তোকে জানতে হবে। প্রত্যেকটা ডেটা দেখবি গিভেন দেয়া থাকবে, আর তোকে যখন দেয়া থাকবে তখন যদি তুই এই জিনিসগুলো না বলতে পারিস তখন ব্যাস সিনিয়রের কাছে তো চাটন খেয়ে খেয়ে মরবি, ঠিক আছে? এরপর নেক্সট যে টার্মটা, সেই টার্মটা হচ্ছে নমিনাল ডিউটি। নমিনাল ডিউটি, ঠিক আছে? নমিনাল ডিউটিটা কি? নমিনাল ডিউটি মানে হচ্ছে রেশিও অফ এরিয়া actually irrigated by the cultivator to the mean supply discharge let out from
the outlet of the distributor. ঠিক আছে, আগেরটা যেটা দেখলাম যে ডিউটি অন ক্যাপাসিটি মানে ফুল সাপ্লাই কোএফিসিয়েন্ট মানে কি টোটাল হচ্ছে কতটা বেস পিরিয়ডে আমার দরকার বাই মিন, ওটা হচ্ছে একদম ম্যাক্সিমাম কতটা ক্যাপাসিটি সেটা আমরা দেখলাম। কিন্তু এইটা কি হচ্ছে, এটা হচ্ছে বাস্তবে আমার কতটা হচ্ছে। ঠিক আছে, আমার একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝি। ধর আমার x কিউমেক জল ধর আমি প্রত্যেকদিন রিলিজ করছি আউটলেট থেকে। কত দিনের জন্য করছি, আমার 100 দিনের জন্য করছি। ঠিক আছে, সাপোজ ধর আমি x কিউমেক জল আউটলেট থেকে আমি ছাড়ছি 100 দিনের জন্য। ঠিক আছে, একটা ক্রপ পিরিয়ড আমি ধরে নিচ্ছি, পার্টিকুলার জায়গার হচ্ছে ক্রপ পিরিয়ড হচ্ছে আমার ক্রপ পিরিয়ড ধর ওই জায়গার হচ্ছে 125 দিন ধর। ঠিক আছে, 125 দিন। তাহলে এর মধ্যে আমার মিন সাপ্লাই যে ডিসচার্জটা সেটা আমার কত হচ্ছে, মিন সাপ্লাই ডিসচার্জ যেটা এভারেজ যে ডিসচার্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে x ইনটু হচ্ছে 100 বাই হচ্ছে 125। ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি 0.8x। ঠিক আছে, ব্র্যাকেট হচ্ছে কিউমেক। তার মানে আমার যতটা ক্রপ পিরিয়ড যে টাইম তার 0.8% হচ্ছে মানে 80% হচ্ছে আমরা সময় ধরে হচ্ছে আমরা জলটা দিচ্ছি। ঠিক আছে, এবার ধর জায়গাটার পার্টিকুলার জায়গাটা ধর আমার কতটা ইরিগেট করছে, ধর ইরিগেট করছে এটাকে আমরা কি বলেছিলাম টার্মটা, এরিয়া অ্যাকচুয়ালি ইরিগেটেড। তাহলে ইরিগেটেড এখানে আমি লিখছি ইরিগেটেড এরিয়া, ধর ইরিগেটেড এরিয়া সাপোজ ধর আমার এখানে a হেক্টর। ঠিক আছে, a হেক্টর। তাহলে আমার হচ্ছে এখানে নমিনাল ডিউটি কত হবে, নমিনাল ডিউটি কত হচ্ছে যে a হেক্টর বাই তাহলে হচ্ছে 0.8x মানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1.25 a বাই x মানে হচ্ছে হেক্টর পার কিউমেক। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিছু আসে সেই জন্য আমি এই টার্মটাকে লিখে দিলাম। ঠিক আছে, এখানে তো সবাই ক্লিয়ার হয়েছে? অয়ন, বিক্রম, মধু, এমিলা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এই যে পড়ে গেলে একটু রিপিট করুন না। দাঁড়া, ইকোনমিক্স রাখলাম এই যে চ্যাপ্টারটা পড়লাম এই চ্যাপ্টারটা অঙ্ক করি আগে, খুব ভালো ভালো অঙ্ক আছে। আমি আগে একটা অঙ্ক বুঝিয়ে দিই তারপর আমি তোদের নেক্সট অঙ্ক দেব। ঠিক আছে, সাপোজ ধর আমার ধর একটা পার্টিকুলার জায়গায় গ্রস কমেন্ট এরিয়া মানে কি বলতো, গ্রস কমেন্ট এরিয়া মানে টোটাল এরিয়া, টোটাল এরিয়াটা। আমার ধর একটা জায়গায় গ্রস কমেন্ট এরিয়া হচ্ছে 600 হেক্টর, এই 6000 হেক্টর সরি, গ্রস কমেন্ট এরিয়া হচ্ছে একটা পার্টিকুলার জায়গা হচ্ছে 6000 হেক্টর, যার মধ্যে আমরা বলছি 80% অফ হুইচ ইজ কাল্টিভেটেড। তাহলে 80% অফ জিসিএ হচ্ছে আমার সিসিএ। ঠিক আছে, কাল্টিভেটেড এরিয়া আমার এখানে বলে দিয়েছে। নেক্সট পয়েন্ট বলেছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন অফ রবি সিজন ইজ 50%। তাহলে 50% এর ইন্টেন্সিটি কত বলেছে এই রবি সিজনের, রবি ক্ষেত্রে ইন্টেন্সিটি কত বলেছে হচ্ছে আমার 50% বলেছে। আর খারিফের ক্ষেত্রে বলছে সেই ভ্যালুটা হচ্ছে 25%। বলছে অ্যাভারেজ ডিউটি অ্যাট দ্য হেড অফ ডিস্ট্রিবিউটরি যদি হয়, ডিউটির ভ্যালু যেটা ডি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমার বলেছে 2000 হেক্টর পার কিউমেক ফর হচ্ছে এইটা হচ্ছে তো রবি সিজনের ক্ষেত্রে। ঠিক আছে, আর বলেছে 900 এখানে বলেছে 900
হেক্টর পার কিউমেক খারিফের ক্ষেত্রে বলেছে, ঠিক আছে। বলছে ফাইন্ড আউট দ্য ডিসচার্জ রিকোয়ার্ড এট দ্য হেড অফ দ্য ডিস্ট্রিবিউটরি ফ্রম দ্য এভারেজ ডিমান্ড কনস্ট্রেন্ট। তার মানে বলছে আমার ডিস্ট্রিবিউটরি থেকে তাহলে আমি কত জল সাপ্লাই করব, ডিস্ট্রিবিউটরি থেকে যে মেইন যে আমার ফিল্ড আছে সেখানে আমি কত জল সাপ্লাই করব। তো এই অঙ্কটা কিরকম ভাবে করছি দেখ, তাহলে আমার জিসিএ বলে দিয়েছে কত, জিসিএ বলে দিয়েছে 6000 হেক্টর, তাই তো। তাহলে এখান থেকে আমার সিসিএ কতটা জায়গা হচ্ছে আমার ইরিগেট করতে হচ্ছে 80%, তার মানে 0.8 ইনটু হচ্ছে 6000 বলে কত হচ্ছে বল, হুম 4800 হেক্টর, তাই তো। এখন দেখ রবি সিজনের ক্ষেত্রে বলেছে 50% হচ্ছে ফিল্ড হচ্ছে আমার ইরিগেশন দরকার, ঠিক আছে। তাহলে এরিয়া টু বি irrigated during Rabi কত, তাহলে আমার যে টোটাল যে সিসিএটা আছে তার সাথে আমরা ইন্টেনসিটিটা দিতে হবে, তাহলে ইন্টেনসিটি ইনটু সিসিএ মানে টোটাল যে কালচারাল এরিয়া তার সাথে আমরা ইন্টেনসিটিটা গুণ করতে হবে। তাহলে রবি সিজনের ক্ষেত্রে ইন্টেনসিটি কত বলেছে 50%, তাহলে 0.5 ইনটু হচ্ছে 4800, তাহলে এটা বলে কত হচ্ছে দেখ 2400, তাই তো। তাহলে আমার 2400 হেক্টর জমি হচ্ছে আমার ইরিগেশন করতে হবে, বাকি জায়গাটা হচ্ছে আমার এমনি বৃষ্টির জলেই ধর হয়ে যাচ্ছে, কিন্তু আমার বলেছে যে 24 হেক্টর যে আছে সেটাকে আমার হচ্ছে ইরিগেশন করতে হবে। আর খারিফের ক্ষেত্রে কত করতে হচ্ছে, এরিয়া টু বি ইরিগেটেড ডিউরিং খারিফ, খারিফের ক্ষেত্রে কতটা করতে হচ্ছে সেটাও কত বলেছে, খারিফের ক্ষেত্রে 25%, 0.25 ইনটু হচ্ছে 4800, তাহলে এইটা করলে কত হচ্ছে দেখ 1200 হচ্ছে, তাই তো 1200, তাহলে 1200 হেক্টর। তাহলে দেখ আমার এইখানে হচ্ছে আমার রবি সিজনে কতটা হেক্টর করতে হচ্ছে 24 হেক্টর, আর খারিফ সিজনে আমার 1200 হেক্টর আমাকে ইরিগেশন করতে হবে। রবি সিজনের ক্ষেত্রে কত দেখ ইরিগেট করতে যায় 2000 পার কিউমেক, তাই তো। তাহলে রবি সিজনের ক্ষেত্রে যদি 2000 পার কিউমেক হয় তাহলে ওয়াটার রিকোয়ার্ড কত, ওয়াটার রিকোয়ার্ড ডিউরিং রবির ক্ষেত্রে মানে টোটাল এরিয়ার সাথে আমরা ডিউটি কে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব। তাহলে এর ক্ষেত্রে 2400 আছে আর এর ডিউটি কত আছে, ডিউটি হচ্ছে 2000, তাই তো। হেক্টর পার কিউমেক, তাহলে হেক্টর হেক্টর কেটে গিয়ে শুধু পড়ে থাকবে কত কিউমেক, তাহলে 2000 থেকে 2400 করলে কত হবে 1.2 কিউমেক। তাহলে আমার রবি সিজনে কত জল দিতে হবে 1.2 কিউমেক, আর ওয়াটার রিকোয়ার্ড ডিউরিং খারিফের ক্ষেত্রে কত হচ্ছে 1200 বাই কত ভ্যালু 1200 বাই 900, তাই 900, তাহলে কত হচ্ছে 4/3 মানে 1.33 কিউমেক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার বলেছে কোশ্চেনে যে আমার কতটা ডিসচার্জ হচ্ছে হেড রেগুলার থেকে আমাকে দিতে হবে, যেটা হচ্ছে আমাকে ডিজাইন করতে হবে। তাহলে আমাকে বলছে আমি তো হেড রেগুলার তো একবারই ডিজাইন করব, রবির জন্য আলাদাভাবে ডিজাইন করব না, খারিফের জন্য আলাদাভাবে করব না, আর ওই পার্টিকুলার জায়গার জন্য আমার একটাই থাকবে ডিজাইন, যাতে রবিটাও কভার হয় খারিফটাও কভার হয়। তাহলে আমার কোন ডিজাইনের ডিসচার্জটা আমরা এখানে ডিজাইনে ধরব, অবশ্যই যেটা বেশি সেটাকে আমরা ধরব, তাই তো। খারিফেরটা স্যার, কারণ খারিফেরটা যদি ধরি তাহলে আমার রবিটাও কভার হয়ে যাবে, তাই তো। তাহলে ডিজাইন ডিসচার্জ যেটা হচ্ছে ডিজাইন ডিসচার্জ যেটা সেটা হচ্ছে কত 1.33 কিউমেক। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার তো সবাই? স্যার অঙ্কটা নামানোর স্ক্রিনশট নিন স্যার বলছি ফাইলটা মানে এটা একটু পিডিএফ করে পাঠাবেন, মাঝে নেটটা উড়ে গেছিল। আমি কোডে পাঠিয়ে কোশ্চেন লেখা হয় না। কোডে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। ইয়েস।
ঠিক আছে? বুঝে? তোদের একটা আউটলেট ফ্যাক্টরিয়াল একটা অঙ্ক করাবো। কোটেক্স কোড পিরিয়ড ঠিক আছে। এবার যদি আমি কোশ্চেনটাতে এই যে কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছিলাম রবি খারিফ সিজনের ক্ষেত্রে তো আমি বুঝলাম আমার এই পার্টিকুলার জায়গাটার আমার এখন কোশ্চেন ধর রবি খারিফ এই যে ডিউটি ভ্যালুটা সেটা গিভেন দেয়া কোশ্চেনে ধর গিভেন দেয়া এখানে আমার বলে দিল যে ওই জায়গায় আমি হুইট চাষ করব আর হচ্ছে রাইস চাষ করব তাহলে ওই জায়গায় কত ডিসচার্জ আমাকে করলে সুবিধা হবে সেটা আমাকে বল তাহলে আমার দেখ এখানে যে ডিউটিটা আমার বলে দিয়েছে এখানে তো আমার ডিউটিটা গিভেন দিয়ে দিয়েছে তাহলে আমাকে নিশ্চয়ই এই জায়গা পার্টিকুলার হুইট আর রাইসের ক্ষেত্রে ডিউটিটা কত সেটা আমাকে বার করে নিতে হবে তো সেইটা বার করতে গেলে আমরা কি করব আমরা ডিউটির ক্ষেত্রে ফর্মুলা কি জানি ডিউটির ক্ষেত্রে ধর 8.64 যেটা আমি তো সেন্টিমিটারে করছি ঠিক আছে তাহলে সেন্টিমিটারে যদি আমি করি কারণ আমরা ডেল্টা প্রত্যেকের ক্ষেত্রে কত জানি হুইটের ক্ষেত্রে ডেল্টা কত পাবো আর রবির ক্ষেত্রে ডেল্টা কত হুইটের ক্ষেত্রে ডেল্টা আমরা পড়েছিলাম 13.5 সেন্টিমিটার রবির ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে কত পড়েছিলাম 19 সেন্টিমিটার মনে আছে তো সব ডেল্টা আছে এটা কড রেকর্ড হ্যাঁ এই ডেল্টা না কড ডেপথ ডেল্টা মানেই তো কড ডেপথ রে ঠিক আছে উনি যা কড ডেপথ বলে উনি যা ডেল্টা বলে মানে কতটা ডেপথ অফ ওয়াটার লাগছে ঠিক আছে আর আমার হচ্ছে তোর বেস পিরিয়ড কত কত হয় আমরা বেস পিরিয়ড ওইটার ক্ষেত্রে আমাদের বেস পিরিয়ড কত হয় 700 করে 700 ওইটার ক্ষেত্রে আমাদের যেটা বেস করা হয় 4 উইক তাই তো 4 উইক ধরা হয় তাই তো তার মানে কি 7 দিয়ে যদি গুণ করি 4 সাথে 28 দিন তাই তো এর ক্ষেত্রে হচ্ছে 28 দিন আর এর ক্ষেত্রে কত ধরা হয় রবির ক্ষেত্রে খারিফের ক্ষেত্রে আমরা বলেছিলাম 2.5 উইকস স্যার 2 থেকে 4 উইক বলেছিলাম কোনটা ক্ষেত্রে ভুল 2.5 উইকসই ধরে না তুই যেটা ধরবি তার উপর বেস করা হবে তাহলে আমি ধর এখানে 2.5 ধরে নিলাম তাহলে 2.5 into 7 করলে কত হচ্ছে 7 গুণে 14 আর 3.5 তাই তো 14 মানে 17.5 ডে 17.5 ডেজ ঠিক আছে এবার এখান থেকে নিশ্চয়ই তোরা ডিউটি গুলো পেয়ে যেতে পারবি দুটো ডিউটি করে নিলে তার ডিউটি গুলো পাওয়া হয়ে গেল আমার ইন্টেনসিটি ইরিগেশনও জানি সেখান থেকে আমরা রেশিও করে দিলে অঙ্কটা হয়ে যাবে স্যার ডিউটিটা বার করে দেখিয়ে দিন স্যার আবার এইটাও বার করে দেখাতে বলতে ওই স্যার ফর্মুলা সব দেখিয়ে দিন স্যার কোনো ভুলই যায় স্যার b ইনটু বাই ডেল্টা তাহলে রবির ক্ষেত্রে কত হচ্ছে তোর 864 বিটা কত রবির 28 দিন আর ডেল্টাটা কত এখানে বলেছি 13.5 ব্যাস এই তো হয়ে গেল আর রাইসের ক্ষেত্রে কত এটা রবি না এটা হুইট ধর এটা হচ্ছে রবি এই রাইসের ক্ষেত্রে স্যার তাহলে 864 ইনটু 19 বাই হচ্ছে কত এইটা 19 নয় 17.5 বাই 19 করলে যা হবে সেটা মানে স্যার বেস পিরিয়ডটা স্যার আমাকে মানে গুলিয়ে যায় আর কি ওটা তাহলে ওইটা 2 থেকে 4 সপ্তাহ মনে রাখলে তারপর ওটা যেমন ভাবে ধরবো আর কি আইডিয়া করে যদি দেয়া থাকে তো ভালো জিনিস নাকি ঠিক আছে তো এইটা গেল হচ্ছে আমার এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে তোর ক্যানেল আমরা যে ডিজাইন করি এবার ক্যানেল ডিজাইন করার সময় আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে ওই ক্যানেল থেকে কি কি লস হয় ঠিক আছে লসেস অফ ওয়াটার ইন ক্যানেলস ঠিক আছে কি কি ভাবে ক্যানেল থেকে আমার ওয়াটার লস হতে পারে এক নম্বর যেটা বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভাপোরেশন
এভাপোরেশনের জন্য আমার প্রায় লস হতে পারে। ঠিক আছে, এভাপোরেশন লস যেটা হয় টোটাল লসের প্রায় 25 থেকে আমার ধর বলতে পারিস যেটা হয় মানে আমার যে টোটাল যে আমার ধর ইরিগেশনের যে লস হবে, ঠিক আছে, সেই মেন ক্যানেল থেকে যেটা মেন যে লস হয় সেটা হচ্ছে 25 থেকে 50% হচ্ছে টোটাল যে সাপ্লাই হয়, টোটাল সাপ্লাই লস হতে পারে। মানে ওই ক্যানেলের মধ্যে দিয়ে যা জল দিচ্ছে তার 25 থেকে 50% কিন্তু জল লস হয়ে যায়। ঠিক আছে, আর এভাপোরেশনে কত হয়, সেই এভাপোরেশনে যে লসটা হয় সেটা 2 থেকে 3% অফ টোটাল লস। ঠিক আছে, তো এক নম্বর গেল যেটা সেটা হচ্ছে আমার এভাপোরেশন লসটা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সিপেজ লস। সিপেজের ক্ষেত্রে আমাদের বেসিক যে জিনিসটা হয়, ড্রয়িংটা যেটা আমরা দেখি, ধরো এটা হচ্ছে আমার একটা ক্যান, এটা ধরো আমাদের একটা ক্যান, এই হচ্ছে আমার গ্রাউন্ড। ঠিক আছে, এই যে ক্যানেলের মধ্যে দিয়ে জলটা আছে, এই জলটা তো এইখান দিয়ে সিপেজ হবে, তাই তো, মাটির ভেতর দিয়ে সিপেজ হয় নিশ্চয়ই। ঠিক আছে, সিপেজ হয়ে আমার গ্রাউন্ড ওয়াটার লেভেলে আমাদের চলে যায়, গ্রাউন্ড ওয়াটার টেবিলে। ঠিক আছে, তো এই যে সিপেজটা হয়, দু ধরনের সিপেজ হয়। একটা হচ্ছে আমাদের হয় পার্কুলেশন, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। ঠিক আছে, পার্কুলেশন মানে হচ্ছে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে যখন ঢুকে যায় সেই জায়গাটাকে আমরা বলা হয় পার্কুলেশন। আর অ্যাবজর্পশন হচ্ছে ধর একটা শুকনো জায়গা আছে, সেই জায়গাটাকে যখন ভেজানো হয় জল টেনে নেয়, সেই জিনিসটাকে আমরা বলছি অ্যাবজর্পশন। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো হচ্ছে আমাদের লসের ক্ষেত্রে কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, আমার যখন সিপেজ লস যেটা হয়, কি ধরনের সয়েলটা হচ্ছে আমার সেই জায়গায় কতটা ড্রেনেজ হয়, সবকিছু কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এই যে মেন দুটো লস আমরা বললাম, এই দুটো লসকে কিন্তু আমরা দুটো এমপিরিক্যাল ফর্মুলা দিয়ে আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, দুটো ফর্মুলা দিয়ে আমাদের সিপেজ যে লস হয় সেই হচ্ছে, তো লসটাকে হচ্ছে লস ক্যালকুলেশন অফ লস ক্যালকুলেশন এমপিরিক্যাল না এমপিরিক্যাল ফর্মুলা। এমপিরিক্যাল ফর্মুলা দুটো মেইনলি ফর্মুলা দেখা যায়। ঠিক আছে, একটা ফর্মুলা হচ্ছে যে কতটা লস হচ্ছে সেইটা হচ্ছে ডিপেন্ড করে 1/200 বাই বি প্লাস ডি হোল টু দি পাওয়ার 2/3। বি প্লাস ডি হোল টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, বিটা কি, বিটা হচ্ছে এই যে বেডটা, এই যে আমার ক্যানেল যে বেডটা আছে, ধরো আমি সাপোজ এখানে ক্যানেল একটা ড্র করেছি, এই ক্যানেলের যে বেডটা কতটা উইথ সেটাকে হচ্ছে আমার বি বলা হচ্ছে, আর ডি মানে হচ্ছে কতটা তার ডেপথ, সেটাকে আমার বলা হচ্ছে ডি। ঠিক আছে, তো এইটার উপর ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে কতটা লস হয় সেই জিনিসটা আমরা ইউজ করি। ঠিক আছে, এই ফর্মুলাটা জেনারেলি কি হয় আমাদের কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে আমাদের ইউজ করা হয়েছে ইউজড ইন ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, ইউপিতে ইউজ করা হয়েছে, আপ নয়, লিখে রাখ উত্তরপ্রদেশ, আমি লিখতে পারছি। ঠিক আছে, দু নম্বর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কিউ ডেল কিউ ইজ ইকুয়াল টু 1.9 টোটাল যে ডিসচার্জ হোল টু দি পাওয়ার 1/100। ঠিক আছে, আমার যে টোটাল যে ডিসচার্জ হয় সেইটার উপর বেস করে হচ্ছে আমাদের সিপেজ লস সেটা ফর্মুলা করা। এটা হচ্ছে তোর ইউজড হয়েছে, ইউজড ইন পাঞ্জাব। বাবা পাঞ্জাব ইএন লিখেছি স্যার, এটা অনলাইন ক্যানেল করতে হবে তো স্যার, লাইন ক্যানেলের হ্যাঁ, ক্ষেত্রে অবশ্যই, খুবই অবশ্যই। নেগলিজেন্ট। সব এগুলো অনলাইন ক্যানেল, যেগুলো বলছি সব অনলাইন ক্যানেল। ঠিক আছে, এই যে দুটো ফর্মুলা করছি সবকিছুই কিন্তু অনলাইন ক্যানেলের ক্ষেত্রে, অনলাইন ক্যানেলের ক্ষেত্রে আমি বলছি। ঠিক আছে, লাইন ক্যানেল হলে তো সিপেজ লস, তো লাইন ক্যানেল কেন করা হয়, যাতে সিপেজ লসটা না হয়, তাই তো। ঠিক আছে, লাইন ক্যানেলের মেইন কাজই হচ্ছে যাতে সিপেজ লসটা যাতে না হয়।
ক্লিয়ার? সেটা এমপিরিক্যাল ফর্মুলা। আচ্ছা লেসি ভেসি ওগুলো স্যার কখন কাজে লাগে স্যার? লেসি ওগুলো পড়াবো, নেক্সট দিন পড়াবো। আমাদের ক্যানেল ইরিগেশন যে সিস্টেমটা আমি পড়ালাম, ঠিক আছে, ক্যানেল লাইনিং নয়, এটা ক্যানেল ইরিগেশন সিস্টেম। এই ক্যানেল এটাকে কি স্যার ক্যানেল লাইনিং বলে? না না, এটা ক্যানেল ইরিগেশন সিস্টেম। ক্যানেল লাইনিং যেটা আছে লাইন আনলাইন, ওটা আমি দাঁড়া হেডিংটা চেঞ্জ, এটা ক্যানেল ইরিগেশন সিস্টেমটা আজকে পড়ালাম, ঠিক আছে। ক্যানেল ক্যানেলের অনেকটা পার্ট আছে ইরিগেশন সিস্টেম, ক্যানেল ইরিগেশন সিস্টেমটা আজকে পুরো শেষ করে দিলাম, ঠিক আছে। নেক্সট দিন আমি যেটা করব সেডিমেন্ট ট্রান্সপোর্ট, যে ওই ক্যানেলের মধ্যে দিয়ে কতটা সেডিমেন্ট যাবে, আমরা কি কি ফর্মুলা ইউজ করব, লেসিস থিওরি কি, তারপরে আমাদের কি জানা কি কি ছিল, ডার্সি বলছি, কেনেডিস থিওরি কি, এই সব জিনিস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মগুলো নেক্সট দিন হচ্ছে আমরা সেগুলো শিখবো, ঠিক আছে। ওইটা হওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে আমরা লাইনিংটা শিখবো, মানে লাইন ক্যানেল কিভাবে বানাবো, আনলাইন ক্যানেল কিভাবে ডিজাইন করব, ঠিক আছে। সেই সমস্ত জিনিসগুলো করার পর হচ্ছে তারপরে ওয়াটার লগিং করব। তোদের বিটেকে কতটা চ্যাপ্টার আছে রে?